হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ অ্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, দেখো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের এসেছি, যেটা ডিটেলসে ক্লাস চলছে সমস্ত সাবজেক্টের। তো পল সায়েন্সের আর একটা গুরুত্বপূর্ণ টপিক, একটা ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে গণপরিষদ সম্পর্কে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা। অর্থাৎ ভারতীয় যে সংবিধান যখন গঠিত হয়, তখন শুধুমাত্র যে ভারতের যে বিভিন্ন উৎস সেগুলোর থেকেই কিন্তু নেওয়া হয় না, বিভিন্ন দেশের সংবিধান থেকে। এবং ভারতীয় সংবিধান যে আইন রয়েছে 1935 অর্থাৎ 1935, সেখান থেকে কিছু ভাষা, নীতি, বৈশিষ্ট্য, আইন সমস্ত কিছু কিন্তু নেওয়া হয়েছে। সাথে সাথে বিভিন্ন দেশের থেকেও নেওয়া হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং সাথে সাথে প্রস্তাবনা অর্থাৎ ভারতের প্রস্তাবনার কী জিনিস, প্রিয়াম্বল, সে সম্পর্কেও কিন্তু ডিটেলসে এখানে ক্লাস করা হবে বা আলোচনা করা হবে। তো প্রথমেই বলি, ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক করো, এবং সাথে সাথে দ্য ওয়ে অফ অ্যাস এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবে, যাতে করে ডাব্লিউবিসিএস, ফুড এসআই, পিএসসি ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপি, এসএসসিজিডি অর্থাৎ সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের ক্লাস তোমরা এখান থেকে পেয়ে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে কি বলেছে যে ভারতীয় সংবিধানের উৎসসমূহ। তো ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে অবশ্যই বলবো কিন্তু একবার হলো লাইক, বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। তো দেখো কি বলছে প্রথমে, যে ভারত শাসন আইন 1935, অর্থাৎ এখান থেকে আমাদের কি কি নেওয়া হয়েছে। তো ভারত শাসন আইন থেকে কী কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। এক হচ্ছে যুক্তরাষ্ট্র ব্যবস্থা। দেখো, রাজ্যপালের পদ রয়েছে, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা দিয়ে রয়েছে, জনকৃত কমিশন অর্থাৎ পিএসসি রয়েছে। এখান থেকে ডাব্লিউবিসিএসে পড়েছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র ব্যবস্থাটা পড়েছিল, এবং জরুরি অবস্থা সংক্রান্ত যে পিএসসি ফুড এসআইয়ের কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন, এগুলো কিন্তু ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তাহলে ভারত শাসন আইন থেকে কী কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যপালের পদ, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি, এবং জনকৃত কমিশন অর্থাৎ পিএসসি। কিন্তু আরেকটা কথা বলতে পারি, যারা ডিটেলসে ক্লাস দেখছো অবশ্যই খাতাতে নোটস করে রাখো, এবং যে কোনো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এগুলো একবার রিভিশন করে যদি যাও তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগবে। এবং এই উৎসগুলোর থেকে একটা কি দুটো প্রশ্ন তোমাদের কিন্তু এসে থাকে। তো তাই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। নেক্সট দেখো, ব্রিটিশ সংবিধান। এখান থেকে কী কী নেওয়া হয়েছে দেখো, না ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা। শরীরটা ভালো নেই, তাই একটু ক্লাস করতে অসুবিধা হচ্ছে, তাও ক্লাসটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। নেক্সট, একক নাগরিকত্ব, আইনের অনুশাসন, ক্যাবিনেট ব্যবস্থা, বিধি নির্মাণ প্রক্রিয়া অর্থাৎ ল মেকিং প্রসিডিউর, এবং ক্যাগের পদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। ক্যাগের পদটা কোথা থেকে নেওয়া হয়েছে? না ব্রিটিশ সংবিধান থেকে। সংসদীয় ব্যবস্থা ব্রিটিশ সংবিধান থেকে। একক নাগরিকত্ব ব্রিটিশ সংবিধান থেকে। আইনের অনুশাসন ব্রিটিশ সংবিধান থেকে। ক্যাবিনেট ব্যবস্থা ব্রিটিশ সংবিধান থেকে। বিধি নির্মাণ প্রক্রিয়া এটাও ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, আর কী কী নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে? না সংসদীয় বিশেষ বিশেষাধিকার অর্থাৎ লেজিসলেটিভ প্রসিডিউর, যেটা সেটাও নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। দ্বিকক্ষ ব্যবস্থা অর্থাৎ আমাদের যে সংসদ যে ব্যবস্থা, সেটা দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই দুটো কক্ষ, এটাও কিন্তু সেখান থেকে নেওয়া হয়েছে। এবং ভোট ব্যবস্থা অর্থাৎ ফার্স্ট পাস্ট অফ দ্য পোস্ট, এই ব্যবস্থাটাও কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাছাড়া কী রয়েছে? মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা, প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেটাও কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে। এবং লোকসভার অধ্যক্ষের ক্ষমতা অর্থাৎ স্পিকারের যে ক্ষমতা, সেটাও কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা আপডেট পেয়ে থাকো। নেক্সট, আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, এটা গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার কিন্তু কোথা থেকে তাহলে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে। স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত, এটাও কিন্তু আমেরিকার থেকে নেওয়া হয়েছে। আদালতের পুনরাবলোকন ক্ষমতা, এটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে। প্রস্তাবনা, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনার সেকেন্ড টপিক রয়েছে, সেটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে। উপরাষ্ট্রপতি উপরাষ্ট্র পদ, সেটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে। তাছাড়া দেখো কী রয়েছে, না সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটাও কিন্তু কিসের থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে। নেক্সট, তারপর কী রয়েছে, না রাষ্ট্রপতির অপসারণ, এটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আইরিশ সংবিধান। আইরিশ সংবিধান থেকে কী নেওয়া হয়েছে?
ডিপিএসপি, এটা কিন্তু আজকে আমি একটা প্র্যাকটিস সেট দেখছিলাম যে এই যে ডিপিএসপি এটা প্রধানত আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার আগে কিসের থেকে নেওয়া হয়েছে না, সেটা হচ্ছে স্প্যানিশ সংবিধান থেকে কিন্তু এরা গৃহীত করেছিল আইরিশরা, এবং আইরিশ থেকে নেওয়া হয়েছে ভারতে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, এটা কিন্তু আইরিশ সংবিধান থেকে। রাজ্যসভায় প্রার্থীদের মনোনয়ন, অর্থাৎ যে রাজ্যসভা প্রার্থীদের রাষ্ট্রপতি মনোনয়ন করে থাকে, সেটাও কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে না, ব্রিটিশ এই আইরিশ সংবিধান থেকে। নেক্সট, কানাডিয়ান সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে, কোয়াসি ফেডারেল ব্যবস্থা অর্থাৎ কেন্দ্র প্রবণ যুক্তরাষ্ট্র ব্যবস্থা, এটা নেওয়া হয়েছে। কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ, এটা ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু নেওয়া হয়েছে কিসের থেকে, কানাডিয়ান সংবিধান থেকে। নেক্সট তারপরে রয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান, যৌথ তালিকা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং প্রস্তাবনার যে ভাষাটাও কিন্তু নেওয়া হয়েছে এই অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। আর কি নেওয়া হয়েছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক ও ক্ষমতার বন্টন, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সমস্ত সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে যে ক্ষমতার বন্টন রয়েছে, সেটাও কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে না, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তাছাড়া রয়েছে ব্যবসা বাণিজ্য সমাগমের স্বাধীনতা, লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করে, সেটা তোমরা কমেন্ট করে, এটা একটা যে লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করে, এটাও নেওয়া হয়েছে কোথা থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। পূর্বতন সোভিয়েত রাশিয়া অর্থাৎ ইউএসএসআর যেটা, সেখান থেকে কী কী নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য ইম্পর্ট্যান্ট এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই দুটো প্রশ্ন কিন্তু বারবার কিন্তু এসে থাকে, ভিভিআই এটা করে রাখো কিন্তু। মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছে কোথায়, পূর্বতন সোভিয়েত রাশিয়াও দেওয়া থাকতে পারে, ইউএসএসআরও দেওয়া থাকতে পারে, কিংবা পূর্বতন সোভিয়েত রাশিয়াও দেওয়া থাকতে পারে। নেক্সট, ওয়েমার সংবিধান থেকে নেওয়া হয়েছে কী কী, জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম, অর্থাৎ জরুরি অবস্থা যে আমাদের রয়েছে 3টি জরুরি অবস্থা, সেই সময়কালীন মৌলিক অধিকার খর্ব করার যে নিয়ম পদ্ধতি, সেটা কিন্তু নেওয়া হয়েছে ওয়েমার সংবিধান থেকে। এরপরে রয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে, সংবিধান সংশোধন পদ্ধতি, ভিভিআই করে রাখো এটা। সংবিধান সংশোধন পদ্ধতি কিসের থেকে নেওয়া হয়েছে, আফ্রিকার সংবিধান থেকে। দক্ষিণ আফ্রিকা কত নম্বর ধারাতে রয়েছে বলতো, এটা রয়েছে 368 নম্বর ধারাতে। 368 নম্বর ধারাতে রয়েছে কি, সংবিধান সংশোধন পদ্ধতি। এবং রাজ্যসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া নেওয়া হয়েছে কিসের থেকে, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নেক্সট, ফ্রান্সের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে না, প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, ফ্রান্সের সংবিধান থেকে। আর জাপানের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে না, আইন নির্দিষ্ট পদ্ধতি অর্থাৎ প্রসিডিউর এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইন যে নির্দিষ্ট পদ্ধতিগুলো রয়েছে, সেটা নেওয়া হয়েছে কিসের থেকে, জাপানের সংবিধান থেকে। তো এই ছিল তোমাদের বিভিন্ন উৎসগুলো। তো এগুলো তোমরা খাতায় নোট করে রাখো, এবং যে কোনো পরীক্ষা দেওয়ার আগে যদি একবার এগুলো রিভিশন করে যাও, তাহলে অবশ্যই তোমাদের এগুলো অনেক কাজে দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা এখান থেকে পেয়ে থাকো। নেক্সট তারপর কী রয়েছে দেখো, প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল। প্রস্তাবনার বিষয়টা কী জিনিস দেখো আগে, কি বলছে যে প্রস্তাবনার অর্থ হলো সংবিধানের ভূমিকা, অর্থাৎ আমরা দেখবে কিছু যখন কোনো একটা নোটস লেখি বা কিছু যদি একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট বানাতে দেওয়া হয় স্কুল থেকে, তখন কী করি আমরা, উপরে কোনো একটা ভূমিকা লিখি। সেই ঠিক মতোই কোনো একটা সংবিধান, যখন একটা দেশের সংবিধান রচিত হচ্ছে, যেটা দেশের কী বলো সব থেকে বড়ো আইনি বই আর কি, এক কথায় বলা চলে। তো যখন একটা বই লেখা হয়, তাহলে নিশ্চয়ই তার আগে কিছু একটা ভূমিকা, শেষে উপসংহার দেওয়া হয়। তো এই যে ভূমিকা, এই ভূমিকাটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে কি, প্রস্তাবনা। তাহলে প্রস্তাবনা অর্থ কি না, সংবিধানের ভূমিকা, অর্থাৎ কি না, সংবিধানের অন্তর্গত আইনগুলির মুখবন্ধ, অর্থাৎ সমস্ত বিষয়গুলো সেখানে খুঁটিনাটিভাবে দেওয়ার যে বিষয়বস্তু, সেটাই সংক্ষেপে কিন্তু এই প্রস্তাবনায় দেওয়া থাকে। তারপর কি বলছে দেখো, যে সংবিধানের প্রণেতারা আমেরিকার সংবিধান থেকে এই প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করেছে। আমরা আগেই জানলাম যে আমেরিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছিল, প্রস্তাবনার ধারণাটি নেওয়া হয়েছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। আমেরিকার সংবিধান হলো প্রস্তাবনার সম্বলিত প্রথম লিখিত সংবিধান। তাহলে এটা একটা প্রশ্ন পড়ে যে কোন দেশে প্রথম প্রস্তাবনা সম্বলিত লিখিত সংবিধান প্রকাশিত হয়, না সেটা হচ্ছে আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান তাহলে কী ধরনের না, লিখিত সংবিধান। এবং ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এবং বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। কিন্তু যদি তোমরা আগের ক্লাসটি না দেখে দাও কেউ গণপরিষদের গঠন সম্পর্কে, তাহলে আমি সেই ক্লাসটা আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, সেখানে কিন্তু পেয়ে যাবে। এবং সমস্ত ইতিহাস, ভূগোল, পল সায়েন্স,
সমস্ত সাবজেক্টে কিন্তু ডিটেলসে ক্লাস এখানে কিন্তু করানো হচ্ছে। নেক্সট তারপর কি না, ভারতীয় সংবিধানের মূল ভাবধারাটি JL নেহরু অর্থাৎ জওহরলাল নেহরুর উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাবাদির অর্থাৎ অবজেক্টিভ রেজুলেশন এর উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। এবং এই প্রস্তাবটি কত হয়েছিল না 13 ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদে গৃহীত হয়। প্রশ্ন পড়ে যে প্রস্তাবাদি বা অবজেক্টিভ রেজুলেশনটা কত তারিখে গৃহীত হয় না 13 ডিসেম্বর 1946 কিসে না গণপরিষদে। এখানে দেখো ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস এর ধারণা রাশিয়াতে গৃহীত হয়েছে। স্বাধীনতা অর্থাৎ লিবার্টি, সাম্য এটা সাম্য হবে, সাম্য ও সৌভ্রাতৃত্ব এই ধারণা নেওয়া হয়েছে ফরাসি বিপ্লব থেকে। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু লাইন, যে ন্যায় বিচারের ধারণা বা জাস্টিসের ধারণা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, এবং স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব অর্থাৎ কি লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এই তিনটি ধারণা কিন্তু নেওয়া হয়েছে ফরাসি বিপ্লব থেকে। তারপর কি বলছে, প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন বলা হয় কাকে না সংবিধানের প্রস্তাবনাকে। নেক্সট এখান থেকে কিন্তু MCQ আকারে অবজেক্টিভ টাইপের প্রশ্ন কিন্তু এসেই থাকে, যেটা তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা দেখতে পাবে এই তিনটি সংজ্ঞা। কী বলছে যে N.A. পালকিওয়ালা একজন কি বিশিষ্ট কি বলা চলে না একজন সাংবিধানিকবিদ বলা চলে। তিনি প্রস্তাবনা কি বলেছিলেন, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন ডাইরেক্ট এই লাইনটা তুলে দেয় যে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন প্রস্তাবনাকে কে বলেছেন। অপশান এ থাকতে পারে N.A. পালকিওয়ালা, অপশান বি K.M. মুন্সি, অপশান সি ঠাকুরদাস ভার্গব, বা কেউ নয়। তাহলে কী হবে এখানে N.A. পালকিওয়ালা। নেক্সট K.M. মুন্সি একটা খুবই গুরুত্বপূর্ণ নাম, এনারটা পড়ে না পলিটিক্যাল হরস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিলেন। কে বলেছিলেন না K.M. মুন্সি। কী বলে কোনটাকে বলেছিল না প্রিএম্বল বা প্রস্তাবনাকে বলেছিলেন। এবং নেক্সট রয়েছে ঠাকুরদাস ভার্গব, যিনি কি বলেছিলেন প্রস্তাবনাকে না সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন কে ঠাকুরদাস ভার্গব। তাহলে আরও বলে দিচ্ছি, রিপিট করছি, যে প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন N.A. পালকিওয়ালা। পলিটিক্যাল হরস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রস্তাবনাকে বলেছিলেন কে K.M. মুন্সি। এবং সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। এই তিনটে কিন্তু মনে রাখবে। তারপর কী রয়েছে দেখো, বলছে প্রস্তাবনা সকল ক্ষমতার উৎসরূপে ভারতীয় জনগণকে সুস্পষ্টভাবে স্বীকার করি। প্রস্তাবনা কি না প্রস্তাবনা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। ইম্পর্টেন্ট লাইন, ইনফোর্সেবল কোনটি নয় নিম্নে দেওয়া থাকতে পারে যে আইন দ্বারা বলবৎযোগ্য নয় কোনটি, সেটা হবে কি সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের বিভিন্ন অংশের ওপর আলোকপাত করা তথা তাদের ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্ট প্রস্তাবনার সাহায্য নিয়ে থাকে। কি করে না সংবিধানের বিভিন্ন যে অংশের উপর কোনো বিষয়ের উপর যে আলোকপাত করা হয় তখন কী হয় এই ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্ট প্রস্তাবনারই কিন্তু সাহায্য নিয়ে থাকে। অর্থাৎ প্রস্তাবনার মধ্যে কী কী বিষয়গুলো রয়েছে সেগুলাই কিন্তু সুপ্রিম কোর্ট তার উপরে ভিত্তি করে আলোকপাত করে। দেখো এই লাইনটা হয়তো WBCS-এ কিন্তু পড়ে, এবং ইউপিএসসির ক্ষেত্রেও কিন্তু ডেসক্রিপটিভ পার্ট বলা চলে, কি ইউপিএসসি প্রিলিমসেও কিন্তু এই প্রশ্নটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কীভাবে আসে দেখো, আমরা অনেকে ইগনোর করে ফেলি বা সেটাকে অ্যাভয়েড করে দিই বা স্কিপ করে দিই। দেখো কী বলছে প্রস্তাবনা, এটা কিন্তু সংবিধানে হুবহু এটা কিন্তু দেওয়া রয়েছে। বলছে আমরা অর্থাৎ কোথায় না ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের উপাসনা স্বাধীনতা। তাহলে এখান থেকে দেখো কী কী পড়ে যে কী কী বিষয়গুলো রয়েছে, সমাজতান্ত্রিকটা রয়েছে, ধর্মনিরপেক্ষ রয়েছে, গণতান্ত্রিক রয়েছে, সাধারণতন্ত্র, এইগুলো কিন্তু পড়ে যে নিম্নের প্রস্তাবনার মধ্যে কোনটি উল্লেখিত রয়েছে বা কোনটি নেই। আর কি থাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের উপাসনা স্বাধীনতা। তাহলে প্রশ্ন পড়ে যে প্রস্তাবনার মধ্যে কয়টি স্বাধীনতার কথা বলা রয়েছে, তাহলে সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ন্যায় বিচারের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, অভিব্যক্তির স্বাধীনতা, বিশ্বাসের ধর্মের ও উপাসনার স্বাধীনতা, এগুলো কিন্তু পড়ে। এবং প্রতিষ্ঠা ও সুযোগের সমতা, অর্থাৎ কয়টি বিষয়ের সমতার কথা বলা হয়েছে, তাহলে কী কী প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক বর্ধিত হয়।
তজন্য বলছে সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের এই সংবিধান সভায় অদ্য 26 নভেম্বর 1949 কী হয়েছিল, আমাদের সংবিধান গৃহীত হয়েছিল। তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। অর্থাৎ তাহলে এখান থেকে কী বলা যায়, দেখো যে লাইনগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, একটা পড়ে যে এই যে কয়টি বিষয় নিয়ে বলা রয়েছে, কয়টি স্বাধীনতা রয়েছে, নিম্নের কোনটি নেই, বা সংবিধান কবে গৃহীত হয়েছিল। এখান থেকে আরেকটা পড়ে সংবিধান দিবস, এটা কিন্তু 26 নভেম্বর, কেউ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটা করবে না। এটা কিন্তু ডাব্লিউবি প্রিভিয়াসের প্রশ্ন, এবং এখান থেকে অনেকেই কিন্তু কি ঘাবড়ে যাবে, অপশান দিকে ঠিক করতে পারে না। তাহলে আমাদের সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949, আর এই 26 নভেম্বরকেই কিন্তু সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। আর সংবিধান কার্যকরী হয় কিন্তু 26 জানুয়ারি কত, 1950। নেক্সট তারপর কি বলছে দেখো, প্রস্তাবনার মূল ভাবনা বা তাৎপর্য, কি কি বিষয়গুলো যেগুলো ছিল সেগুলো ডিটেলসে রয়েছে। এক নম্বর বলছি সার্বভৌম, প্রশ্ন পড়েছে সার্বভৌম বলতে কি বোঝায়। তাহলে সার্বভৌম বলতে কি বোঝায় না, বাহ্যিক ও আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রকের অধীনে নয়, অর্থাৎ বাইরের দিক থেকে এবং অভ্যন্তরীণ ক্ষেত্রেও কোনো নিয়ন্ত্রকের অধীন নয়। এটাই হচ্ছে সার্বভৌমের মূল বিষয়বস্তু। 2 নম্বর কি বলছে, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক কি না, ক্ষমতা ও অর্থ নিজস্ব শ্রেণীর হাতে পুঞ্জীভূত নয়, অর্থাৎ কে শক্তিশালী তার হাতেই যে সমাজতান্ত্রিক বিষয়সমূহ থাকবে সেটা নয়। 3 কি রয়েছে, ধর্মনিরপেক্ষ, অর্থাৎ সকল ধর্ম, সর্বধর্ম যাকে বলা হয়। রাষ্ট্রীয় ধর্ম হিসেবে কোনো বিশেষ ধর্মের কিন্তু এখানে স্বীকৃতি নেই, অর্থাৎ সংবিধানে কথা উল্লেখ করা নেই যে তোমাকে ভারতীয় নাগরিক হতে গেলে তোমাকে এই ধর্মটাই তোমাকে গ্রহণ করতে হবে বা এটাই তোমার কাছে স্বীকৃতি, সেটা কিন্তু নয়। অর্থাৎ সকল ধর্মকেই ভারতীয় সংবিধান কিন্তু সমমর্যাদা পোষণ করে থাকে। নেক্সট সরি, গণতান্ত্রিক। গণতান্ত্রিক কি না, জনপ্রতিনিধিরা নির্বাচন হন, অর্থাৎ এখানে কোনো কেউ যেমন ব্রিটেনে রয়েছে বা ইংল্যান্ডে কি রয়েছে, যে পরের পর রাজার ছেলে কি এই রানীর ছেলেই কিন্তু সেখানে কিন্তু কী হবে, শাসন করবে, সেই বিষয়টা কিন্তু এখানে নেই। অর্থাৎ বংশ পরম্পরায় ধারণাটা এখানে নেই। অর্থাৎ জনপ্রতিনিধির দ্বারা প্রত্যক্ষভাবে কিন্তু নির্বাচিত হয়, প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে হয়, কিন্তু জনপ্রতিনিধি। অর্থাৎ এখানে কি না, ভারতীয় সংবিধানের সব থেকে মূল কি না, সেটা হচ্ছে জনগণ। তো ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই আমি বলবো একবার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে আপকামিং যে কোনো পরীক্ষার তোমরা প্রিপারেশান নিতে সহজে পারো। নেক্সট কী রয়েছে, তারপরে রয়েছে সাধারণতান্ত্রিক প্রজাতান্ত্রিক, যেটা অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পদটি বংশানুক্রমিক নয়, এখানে কিন্তু এই বিষয়টি রয়েছে। এবারে রয়েছে একটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে প্রস্তাবনার সংশোধন কতবার হয়েছিল। প্রশ্ন পড়ে কতবার হয়েছিল না, একবারে হয়েছিল। 1973 সালে বিখ্যাত কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানেরই একটি অংশবিশেষ, তাই 368 ধারায় অন্তর্গত সংবিধানের সংশোধন পদ্ধতিতে এই অংশকে সংশোধন করা যাবে। পরবর্তীকালে মৌলিক কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচারকে কিন্তু পরিবর্তন বা অসাংবিধানিক বলে গণ্য করা হয়, অর্থাৎ যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। সংবিধানের প্রস্তাবনাকে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু কত ধরনের যে প্রশ্ন আসে তোমাদের, তোমরা কিন্তু ধারণা করতে পারবে না, এবং যারা প্রশ্ন ঘেটেছে অবশ্যই পারবে, যে সংবিধানের প্রস্তাবনাকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে একবার সংশোধিত করা হয়েছে। এর মাধ্যমে 3টি নতুন শব্দ প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে বা সংযোজিত হয়েছে। কী কী, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই 3টি বিষয় কিন্তু প্রস্তাবনার মধ্যে যুক্ত হয়েছিল কত সালে না, প্রথম যখন সংবিধান সংশোধন হয়, অর্থাৎ একবারের সংবিধান সংশোধন প্রস্তাবনা, সেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই ছিল আজকে তোমাদের মোটামুটি ক্লাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে, এবং প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করে রাখবে, এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা কী ধরনের ভিডিও চাইছো বা কোন কোন টপিকগুলো আগে চাইছো সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর টপিক ওয়াইজ এখানে কিন্তু ক্লাস হবে। আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো একদিন, সেটা হচ্ছে সংবিধান, যে ইম্পর্ট্যান্ট সংবিধান যে সংশোধনগুলো এবং ধারা, এগুলো নিয়ে কিন্তু ডিসকাস হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি লাইক
শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ধন্যবাদ।